এই মুহূর্তে চতুর্থ দফার ভোট শেষ হয়েছে, যার মধ্যে ছিল বাংলার 8টি কেন্দ্র, বহরমপুর, কৃষ্ণনগর এবং রানাঘাট, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। আর আজকে এই সমীক্ষায় দেখে নেব এই বাংলার যে চতুর্থ দফায় 8টি কেন্দ্রে ভোট হলো, এই 8টি কেন্দ্রের মধ্যে কতগুলি আসন যেতে পারে তৃণমূলের দিকে, কতগুলি আসন যেতে পারে বিজেপির দিকে, বা জোট বা কংগ্রেস, সিপিএম এরা কতগুলি পেতে পারে। এবারে লোকসভা নির্বাচনে আপনি কাকে চান এবং অন্যান্য জনের মতামত নিতে হলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। ভোট শেষ হয়েছে বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, রানাঘাট, পূর্ব বর্ধমান এবং বর্ধমান, দুর্গাপুর। দেখুন এবারে কিন্তু ভোটটা ঠিক একটু অন্য টাইপের হয়েছে বা অন্য টাইপের হচ্ছে। কারোর অস্তিত্ব বাঁচানোর লড়াই বা কেউ মসনদ দখলের লড়াই বিজেপির, অপরদিকে প্রভাব বিস্তার করার লড়াই করছে তৃণমূল, বাংলায় তাদের প্রভাবকে ব্যাপক পরিমাণে বিস্তার করার জন্য। একই সাথে বিজেপিও কিন্তু উঠে পড়ে লেগেছে। এবারে বহরমপুরের কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছিলেন, যেখানে বহরমপুরে অধীর চৌধুরী, আর তৃণমূলের এখানে কিন্তু একটা মাস্টার স্ট্রোক ছিল। তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানকে এনেছিল। এখানে আবার বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছে নির্মল শাহ, অর্থাৎ এখানে একটা ত্রিমুখী লড়াই চলছে। আমরা জানি যে বহরমপুর বা মুর্শিদাবাদ এই সকল জেলাগুলি কংগ্রেসের গড়, যেখানে অধীর চৌধুরীকে এক কথাই বলে বা রবিনহুড বলে যাকে চেনে, তার বিরোধী প্রার্থী করেছে বা তার প্রতিপক্ষ করেছে তৃণমূলের ইউসুফ পাঠানকে। আর ইউসুফ পাঠানকে আমরা প্রায় সকলেই চিনি। অপরদিকে বিজেপির প্রার্থী করা হয়েছিল নির্মল শাহকে। তবে এখানে এখনও পর্যন্ত যে সমীক্ষা, সে সমীক্ষা অনুপাতে দেখা যাচ্ছে যে বহরমপুরে বেশ ভালো ভোটে জিততে পারে ইউসুফ পাঠান। তবে এখানে কংগ্রেস দ্বিতীয় স্থানে যেতে পারে, বিজেপি যেতে পারে তৃতীয় স্থানে। অন্যদিকে ভোট শেষ হলো কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে এবারে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপির অমৃতা রায়, এবং এখানে কংগ্রেস প্রার্থী দেয়নি, এখানে প্রার্থী দিয়েছিল সিপিএমের তরফ থেকে প্রার্থী ছিলেন এম সাদি। আমরা যদি 2019-এর লোকসভাটা লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো কৃষ্ণনগরে কিন্তু তৃণমূলের জয়ী প্রার্থী মহুয়া মৈত্রই এবারে দাঁড়িয়েছে। তবে এখানে সমীক্ষকদের, অধিকাংশ সমীক্ষকদের মত বা যে অনুপাতে ভোট হয়েছে সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানেও কিন্তু কৃষ্ণনগরে মহুয়া মৈত্র এবারে জয়ী হতে পারে। এখানে দ্বিতীয় হতে পারে বিজেপির অমৃতা রায়, অর্থাৎ বহরমপুর এবং কৃষ্ণনগর দুটো দখলে আসতে পারে বা এই দুটো কেন্দ্রে আবারও তৃণমূলের হাতে যেতে পারে। অন্যদিকে রানাঘাটে তৃণমূলের মুকুটমণি অধিকারী, বিজেপির জগন্নাথ সরকার এবং সিপিএমের তরফ থেকে অলোকেশ দাস প্রার্থী হয়েছেন। 2019-এ রানাঘাটের যদি আমরা চিত্রটা দেখি তাহলে কিন্তু 2019-এ রানাঘাটে বিজেপি জয়ী হয়েছিলেন, আর প্রতিপক্ষ 2019-এ রূপালী বিশ্বাস সেখানে হেরেছিলেন। 2019-এ রানাঘাটে বিজেপি মোট ভোট পেয়েছিল 7,83,253, 52%, আর তার তুলনায় তৃণমূল পেয়েছিল 37%। তবে গতবারের তুলনায় কিন্তু এবারে বিজেপি আরও ব্যাপক পরিমাণে প্রভাব ফেলেছে। যেভাবে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিচারপতি এবং তৃণমূলের একের পর এক অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে কাটমানি থেকে শুরু করে কয়লা চুরি, পার্থ, অনুব্রত এবং আরও তাবড় নেতারা দুর্নীতিকাণ্ডে যে জেলে রয়েছে, তার ফলে কিন্তু একাংশ তৃণমূলের থেকে অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছে। যার ফলে এই রানাঘাটে কিন্তু এবারে বিজেপি থেকে আসা মুকুটমণি তৃণমূলের প্রার্থী হলেও, তবে এদিকে যেন বিজেপির হাওয়াটাই বেশি। খুব সম্ভাব্য রয়েছে এই রানাঘাট থেকে বিজেপি জিততে পারে। তবে অনেকেরই আবার ধারণা করা হচ্ছে যেহেতু বিজেপি থেকে মুকুটমণি এসেছে তৃণমূলে, যার ফলে তৃণমূলও আসতে পারে রানাঘাটের দখলে। এখানে কিন্তু একটা দোদুল্যমান রয়েছে, বিজেপি বা খুব কন্টেস্টের সঙ্গে লড়াই হতে পারে। এরপরে পূর্ব বর্ধমান। ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে শেয়ার করে দেবেন, কারণ আমরাও জানতে চাই আপনাদের কি মতামত বা আপনারা কি চান। পশ্চিমবঙ্গে এবার কতগুলি আসন তৃণমূল পাক বা কতগুলি আসন বিজেপি পাক, বা আপনি কার পক্ষে রয়েছেন। এবারে দেখা যাক পূর্ব বর্ধমানে তৃণমূলের প্রার্থী হয়েছে শর্মিলা সরকার,
বিজেপির তরফ থেকে রয়েছে অসীম সরকার এবং সিপিএমের তরফ থেকে রয়েছে নীরব খাঁ। যদি পূর্ব বর্ধমানটা দেখা যায় তাহলে 2019-এর রেজাল্টটা যদি আমরা দেখি, পূর্ব বর্ধমানে 2019 সালে কিন্তু তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিলেন, যেখানে তৃণমূল প্রার্থী ছিলেন সুনীল কুমার মণ্ডল। আর দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, যেখানে বিজেপির প্রার্থী ছিলেন পরেশচন্দ্র দাস, যেখানে 6 লক্ষ ভোট পেয়েছিল। 6,40,000-এর ঊর্ধ্বে ভোট পেয়েছিল তৃণমূল, প্রায় 44%। আর এবারে বিজেপি 2019-এ 38% ভোট পেয়েছিল। তবে এবারে পূর্ব বর্ধমানেও কিন্তু বিজেপির একটা অনেকটা চান্স রয়েছে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তা সত্ত্বেও অধিকাংশ সমীক্ষকরা দাবি করছে যে না, তৃণমূলের কাছেই যেতে পারে, খুব বেশি সম্ভাবনা রয়েছে তৃণমূলের কাছে যাবে। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে এই স্থানটিতে পূর্ব বর্ধমানে বেরিয়ে যেতে পারে আবার বিজেপি। এরপর দুর্গাপুরে তৃণমূলের প্রার্থী কৃতি আজাদ, বিজেপি রয়েছে দিলীপ ঘোষ এবং সিপিএম সুতৃতি ঘোষ। তবে একটা কথা বলা ভালো, বিজেপি যে প্রার্থী, তার যে মেদিনীপুর গড় ছিল, তাকে কিন্তু মেদিনীপুর থেকে এই দুর্গাপুরে আনা হয়েছে। আর এখানে তৃণমূলের রয়েছে কৃতি আজাদ। দুর্গাপুরের দিকে যদি 2019 সালে দেখা যায় তাহলে দেখতে পাবো দুর্গাপুরে গতবারে জয়ী হয়েছিল বিজেপি। 2019 সালে গতবারে বিজেপি জয়ী হয়েছিল এবং তার প্রতিপক্ষ ছিল তৃণমূলের মমতাজ সংঘমিত্রা। তবে এবারেও কিন্তু এই দুর্গাপুরে বিজেপি জেতার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এরপরে আসানসোলে প্রার্থী হয়েছেন সত্যেন্দ্র সিনহা এবং বিজেপির আলহুয়ালিয়া এবং সিপিএমের তরফ থেকে জাহানারা খান। আসানসোলে যদি দেখা যায় তাহলে এবারে আসানসোল কেন্দ্রে অনেকটা সম্ভাবনা রয়েছে তৃণমূলের হাতে যাওয়ার। সত্যেন্দ্র সিনহা এখান থেকে জিততে পারে। অপরদিকে দেখা যাবে এরপরে রয়েছে বোলপুরে এবারে তৃণমূল প্রার্থী হচ্ছে অসিত কুমার মাল, বিজেপির প্রিয়া সাহা, সিপিএমের শ্যামলী প্রধান। তবে এবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে বোলপুরে তৃণমূলের প্রার্থী জয়ী হবার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। এরপরে বীরভূম বলতে বীরভূমের সেই কেষ্টগড়। তবে এবারে বীরভূমের প্রার্থী শতাব্দী রায়, কংগ্রেসের মিল্টন রশিদ, বিজেপির পক্ষের হয়ে রয়েছেন দেবদূত ভট্টাচার্য। তবে এবারে বীরভূমে একটা প্রশ্ন থেকে যায় যে এত দুর্নীতি, এত চুরি এবং পার্থ জেলে অনুব্রত, বীরভূমের গড় অনুব্রতর মেয়ে, এবং বীরভূমে যেখানে কোণঠাসা হয়ে গিয়েছে তৃণমূল, সেখানে কি শতাব্দী রায় এবারে জিততে পারবে? সমীক্ষা কিন্তু সেটাই বলছে, এবারেও জিততে পারে শতাব্দী রায়। এই 8টি কেন্দ্রের মধ্যে 5টার মতো তৃণমূল পেতে পারে এবং একটিতে হাড্ডাহাড্ডি লড়াই, বাকি 2টিতে বিজেপি। অর্থাৎ এবারে 8-এর মধ্যে তৃণমূল 5টি পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং 2টি খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং একটিতে বিজেপিও নিশ্চিন্তে। রাজ্যে এখনও পর্যন্ত সবে 4র্থ দফা ভোট শেষ হয়েছে, বাকি রয়েছে আরও 3 দফা। একদিকে উত্তরবঙ্গের ভোটগুলো পুরো শেষ, এবারে দক্ষিণবঙ্গের ভোটগুলো 3টি দফায় রয়েছে। তবে এ পর্যন্ত ভোট শুরু থেকে যে পরিমাণে হানাহানি কাটাকাটি দেখা যাচ্ছে, তাতে কিন্তু লাভ সাধারণ মানুষের কিছুই হচ্ছে না। এক সাধারণ মানুষ আজকে ওই নেতাদের পিছনে ঘুরবে, মার খাবে, ওই নেতাদের পিছনে ঘুরে ঘর বাড়ি ছাড়া হবে, কেউ রাজনীতির শিকার হয়ে কেউ ভাইকে হারাবে, কেউ তার নিজের লোককে হারাবে, কেউ কারোর সঙ্গে দুশ্মনী হবে, শত্রুতা হবে। তা সত্ত্বেও কিন্তু ভোটে জেতার পরে কিন্তু যাদের জন্য আজকে এই কর্মকাণ্ডগুলো হচ্ছে, তারা কিন্তু আপনাকে চিনবে না, তারা আপনাকে পাত্তাই দেবে না। আজকে যারা আপনার বাড়ি আসছে তাদের স্বার্থে একবার ভেবে দেখুন, এই পশ্চিমবঙ্গে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, এই রাজনৈতিক দলগুলি আজকে যারা এই তীব্র দাবদাহ, যেখানে 42-43 ডিগ্রি তাপমাত্রা, তারা নিজেদের স্বার্থে কিন্তু মাঠ গরম করছে। একবার ভেবে দেখুন, তারা নিজেদের স্বার্থে গলা ফাটাচ্ছে, সাধারণ মানুষকে তারা ডাকছে, সাধারণ মানুষ কিন্তু এক কথাই যাচ্ছে, তারা আসছে। যারা এসি ছাড়া বাইরে বেরোয়নি, তারা কিন্তু
এই কড়া রৌদ্রুতে তারা এসে প্রচার করছে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য। আর তার সাথে সাধারণ মানুষরা কিন্তু গিয়ে ভিড় জমাচ্ছে কারা? যার ছেলেদের চাকুরি হচ্ছে না। ভিড় জমাচ্ছে কারা? যারা রেশনের উপর ডিপেন্ড করছে, কোনো চাকরি নেই, শিক্ষা নেই, গোটা দেশ জুড়ে, অল ইন্ডিয়া জুড়ে তারাই কিন্তু ভিড়টা জমাচ্ছে। আর ভোট শেষে কিন্তু তাদের যে অবস্থা সেই অবস্থাই থেকে যাবে। আর যারা জিতবে তাদের কিন্তু অবস্থার পরিবর্তন হবে। অর্থাৎ এই ভোটকে কেন্দ্র করে সংযত থাকবেন, নিজেরা নিজেদের প্রতি খেয়াল রাখবেন। ভোট আসবে যাবে, সরকার আসবে যাবে, কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্ক শেষ হলে সমস্যায় কিন্তু আপনাকেই পড়তে হবে। গভীর রাত্রে যখন কেউ বিপদে পড়বে তখন কিন্তু কোনো নেতা মন্ত্রী আসবে না। গভীর রাত্রে বিপদে পড়লে আপনার ওই প্রতিবেশী কিন্তু আপনার কাজে লাগবে। অর্থাৎ ভোটকে কেন্দ্র করে নিজেদের মধ্যে শত্রুতা করবেন না। আজ এতটুকুই। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।